একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ কখনো কাম্য নয়, তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটা করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে দাবি করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারত সফরে আসছেন এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার সাথে বৈঠক করবেন। কিন্তু এটা যে মিথ্যা তথ্য সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। ওদিকে ভারতের বিহার রাজ্যে সেখানকার ধর্ষণের একটি খবরকে বাংলাদেশের বলে ছড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে মৃত ভারতীয় শিশুকে বাংলাদেশি দাবি করে রীতিমতো তহবিল সংগ্রহের চেষ্টা চলছে। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। চলুন শুরুতে সেটা দেখে নিই, তারপর আমরা আলাপে যাব। গত 10 মার্চ থেকে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারত সফরে আসছেন এবং নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন। কিন্তু এটা যে মিথ্যা তথ্য সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। প্রতিষ্ঠানটি জানায় ডোনাল্ড ট্রাম্পের প্রথম ক্যাবিনেটের মিটিংয়ের একটি দৃশ্য কাট করেই এই গুজব ছড়ানো হচ্ছে। ওদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয় জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে থাকা ৬৯,০০০ রোহিঙ্গা। তবে ফ্যাক্ট চেকিংয়ে জানা গেল এটাও মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে যেসব রোহিঙ্গারা ১৯৭৫ সালের পর নানা সময়ে বাংলাদেশের পাসপোর্ট পেয়ে সৌদি আরবে গিয়েছিলেন, তাদের সেই মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আগামী জুনের মধ্যে নবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। এটাই বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ক্যাপশনে দাবি করা হয় পুরো বাংলাদেশ ধর্ষণের কান্নায় পরিপূর্ণ। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আজমনগর মহকুমার সিসিয়া গ্রামের এক কিশোরীর লাশের ছবি। এটাকেই বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে। ওদিকে ফেসবুকে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এখানে লেখা বেত ব্যবহারের অনুমতি পেলেন শিক্ষকরা। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় শিক্ষকদের বেত ব্যবহারের অনুমতি সংবাদটি বাংলাদেশে নয়, বরং ভারতের কেরালায়। এখানে শেষ না। সম্প্রতি সুভাষ দাস নামের একটি শিশুর চিকিৎসার জন্য ৮ থেকে ৯ লাখ টাকার একটি তহবিল সংগ্রহের আবেদন ফেসবুকে ভাইরাল হয়েছে। কিন্তু ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা যায় শিশুটির আসল নাম মোহাম্মদ আয়ান এবং সে একজন ভারতীয় মুসলিম। চলতি বছরের ১৫ই মার্চ সে মারা যায়। কিন্তু মৃত এই ভারতীয় শিশুকে বাংলাদেশি দাবি করে আর্থিক প্রতারণা করা হচ্ছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অজস্র পোস্ট কিন্তু আমাদের চোখে পড়েছে এবং সেখান থেকে আমরা ফ্যাক্ট চেকগুলোকে বাছাই করে সবচেয়ে সংবেদনশীল কয়েকটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম এই স্বল্প সময়ের মধ্যে। এবং এটা নিয়ে আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাসেল হোসেন। ডক্টর রাসেল হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ। জি, আমরা যে প্রতিবেদনটা দেখলাম এটা একটা সার্বিক চিত্রের খণ্ডিত একটা অংশ এবং ধারাবাহিকভাবে আমরা যেহেতু দেখতে পাচ্ছি কোনো অংশই বোধহয় বাকি নেই। আন্তর্জাতিক, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সব কিছুর মধ্যে এখন আমরা পরিকল্পিতভাবে গুজব ছড়াতে দেখছি এবং এমনভাবে গণমাধ্যমের কার্ডগুলোকে নকল করে ডিজাইন করে এগুলো ছড়ানো হচ্ছে যে মানুষ আসলে বিভ্রান্ত হচ্ছে। প্রথমত বলবেন আপনার অবজারভেশন, কেন এটা বাড়ছে, কোন যুক্তিতে বা কোন উদ্দেশ্যে কাজটা হচ্ছে, এবং দ্বিতীয়ত মানুষ আসলে এই মিথ্যা খবর বিশ্বাস করতে গিয়ে সত্য খবরগুলো আসলে চাপা পড়ে যাচ্ছে কিনা, কি বলবেন? জি, ধন্যবাদ। গুজব এখন খুব একটা সেনসিটিভ ইস্যু, যেটার কারণে মানে গুজবকে যদি আমরা খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি এখানে দুটো জিনিস পাবেন। একটা হচ্ছে মিস ইনফরমেশন আর একটা হচ্ছে ডিসইনফরমেশন। সো মিস ইনফরমেশন হতে পারে যে ফলস ইনফরমেশন কিংবা ইনঅ্যাকুরেট ইনফরমেশন, কিন্তু সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা সেটা হচ্ছে ডিসইনফরমেশন, যে আমি ইচ্ছাকৃত উদ্দেশ্যপ্রণোদিতভাবে যখন কোনো নিউজ কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে ছড়িয়ে দিই, লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার আর ডিফারেন্ট কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়াতে,
তখন এইটার নেগেটিভ ইম্প্যাক্টটা খুব বেশি ভয়াবহ হচ্ছে। এবং আমরা অতীতও দেখেছি এরকম মিস ইনফরমেশন ছড়িয়ে পড়ার কারণে অনেক মানুষকে জীবনও দিতে হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছে, পলিটিক্যাল ক্ল্যাশ হয়েছে। তো এই জিনিসগুলি কেন হচ্ছে, বা এই জিনিসগুলি যদি আমরা খুব একেবারে টাইপস বা টাইপোলজির দিকে তাকাই, সেখানে দেখবেন যে বিশেষ করে যখন পলিটিক্যাল আনরেস্ট তৈরি হয়, এই সময়টাকে একটা গ্রুপ ইচ্ছাকৃতভাবে ইউজ করে মিস ইনফরমেশনগুলি ছড়িয়ে দেওয়ার জন্য, দাঙ্গা হাঙ্গামা কিংবা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। আরেকটা সময় দেখবেন যে খুব বেশি হয় যখন রিলিজিয়াস কোনো যদি ফেস্টিভ্যালগুলি থাকে, সেই রিলিজিয়াস ফেস্টিভ্যালের সময়গুলিতে দেখবেন যে হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগানো কিংবা কমিউনাল ক্ল্যাশগুলি লাগানো, এই জিনিসগুলি ওই সময়টায় হয়। এবং আরেকটা দেখবেন যে বাঙালি যে কোনো সাংস্কৃতিক উৎসবের সময় এই আরেকটা দল সুযোগ নেয়। তাহলে আমরা যেটা চিন্তা করে দেখতে পারি সেটা হচ্ছে যে এইটা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনগুলি শুধু মূলত খুব স্পেসিফিকভাবে একটা স্বার্থান্বেষী মহল কিংবা স্বার্থান্বেষী গ্রুপ কিংবা ইন্ডিভিজুয়াল তাদের নিজস্ব ফায়দা লুটার জন্য তারা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতে এটা করে। এখন এটা কেন এটা করে, তারা তো করে কেন করতে পারে, কারণ এখানে হচ্ছে যে রুমার স্ক্যানার একটা খুব একটা জায়গা আছে বা একটা প্ল্যাটফর্ম আছে, তাদের পক্ষে আসলে এত মিস ইনফরমেশন, ডেইলি যে পরিমাণ মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, এতটুকু ডেইলি বেসিসে তাদের জনবলও খুব কম, সেক্ষেত্রে বের করে আনতে আনতে এটা হয়তো লক্ষ লক্ষ লোক শেয়ার করে ফেলে। এখন কারা শেয়ার করে, বা এই ডিজিটাল মিডিয়াতে কনজিউমার কারা? সো এইখানে কনজিউমারদের মধ্যে দেখবেন যে যারা এই ইনফরমেশনটা ছড়িয়ে দেয় তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ডিজিটালি ইলিটারেট বলতে পারেন, যে তাদের জন্য ফার্স্ট অফ অল তাদের হাতে আসলে খুব একটা সময় থাকে না টু ভেরিফাই দ্য ফ্যাক্ট ওয়েদার ইটস রাইট অর রং। আরেকটা হচ্ছে যে তাদের কাছে তাদের ইন্টেনশনও থাকে না যে আই ডোন্ট নিড টু স্ক্যান ইট ওয়েদার ইটস রাইট অর রং। তারা মনে করে যে সামনে আসছে, ওকে লেটস শেয়ার ইট, জাস্ট আ বাটন টু ট্যাপ, শেয়ার করে দেয়। এটার ইনফরমেশন, এটার কনসিকুয়েন্স কি তারা এটা আসলে বুঝতে পারে না। তো আমাদের দেশে আরও যদি বেসিকে যাই, এই যে তারা এটা করছে, একটা গ্রুপ এটা ছড়িয়ে দিচ্ছে, সেটার জন্য এখানে আপনি আসলে খুব চমৎকার করে ব্যাখ্যা করছিলেন। এবং আমরাও শুধু রিমার স্ক্যানার, আমরা ফ্যাক্ট ওয়াচ, একই সঙ্গে বুম বাংলাদেশ, কখনো কখনো আমরা ডিসমিস ল্যাবের যে স্ট্যাটিস্টিক্সগুলো আছে, অ্যানালিসিসগুলো আছে, সেগুলো দেখি। মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি যে কারা এগুলো করেছে, এবং এটার জন্য যে আলাদা ফেক অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে সেটাও আবার বুস্ট করা হচ্ছে। মুশকিল হচ্ছে আমরা আসলে থামাতে পারছি না। এমনি ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আমাদের যোগাযোগের একটা ঘাটতি আছে বলা হয়, সেটা কত টাকা মেটানো সম্ভব হচ্ছে, কতটুকু জোর দেওয়া প্রয়োজন দেখেন আসলে এই সমস্যা সমাধানের জন্য? এইটা প্রথমত গভর্নমেন্টকে খুব ভালো পলিসি তৈরি করতে হবে, যে যারা এই মিস ইনফরমেশন কিংবা ডিসইনফরমেশন ছড়িয়ে দিবে তাদের বিরুদ্ধে খুব দ্রুত এবং ইফেক্টিভভাবে আপনার এটা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আনতে হবে, আইডেন্টিফাই করে। গভর্নমেন্টের আইসিটি ডিভিশনকে আরও বেশি স্ট্রং হতে হবে। মেইন স্ট্রিম মিডিয়াতে কোন ধরনের ইনফরমেশন যাবে, কোন ধরনের ইনফরমেশন যাবে না, সেই ধরনের একটা গাইডলাইন অবশ্যই থাকতে হবে। এবং সেই গাইডলাইন আদৌ মনিটরিং হচ্ছে কি না, ফলো করছে কি না লোকজন, সেই জিনিসটা খুব ভালোভাবে দেখতে হবে। এখন দেখেন বাংলাদেশে হচ্ছে স্মার্টফোন ইউজার আছে প্রায় 63% পপুলেশন। এখন এই 63% পপুলেশনের মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস আছে মাত্র 50% পপুলেশন। তার মধ্যে ডিজিটালি লিটারেট পপুলেশনের সংখ্যা তারও হাফ, 25 to 30% পপুলেশন যদি আপনি ডিজিটালি লিটারেট ধরেন। তার মানে এই মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন 25 বা 30%, এদের মধ্যে মাত্র 5 to 10% লোক আছে সচেতন, যারা হচ্ছে যে এই ইনফরমেশন আসলে বুঝে যায় যে ওকে দিস ইজ আই নিড টু চেক। বাট মোস্ট অফ দ্য পিপল হু আর ইন দ্য ইন্টারনেট, দে রিয়েলি ডু নট নো অ্যান্ড দে ডু নট হ্যাভ ইন্টেনশন টু চেক অল দোজ ইস্যুস। সো সেই জায়গাটা আমার মনে হয় যে ডিজিটালি লিটারেট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং এটার জন্য কারিকুলামের মধ্যে একটা জোর দেওয়া দরকার যে হাউ টু ফাইন্ড আউট হুইচ কন্টেন্ট ইজ রাইট অ্যান্ড হুইচ কন্টেন্ট ইজ রং। অ্যান্ড দেন ইফ গভর্নমেন্ট ইজ ট্রাইং টু নেভিগেট ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন থ্রু আউট দ্য ডিফারেন্ট মেইন স্ট্রিম মিডিয়া, যে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়াবে, তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তি নেওয়া হবে। একদম ঠিক আছে, মানে একটা পলিসি গাইডলাইন পুরোপুরি তৈরি করার কথা আপনি বলছেন। সব শেষে 1 মিনিটের মধ্যে যদি আপনাকে বলি যে ঠিক এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে সমাধানটা আসলে কি করা যেতে পারে, যেটা দিয়ে কিছুটা হলেও পদগুলোকে বন্ধ করার সুযোগ থাকে? আমার মনে হয় গভর্নমেন্টের কিছু মনিটরিং সেল তৈরি করা উচিত, এবং যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন লাইক রুমার স্ক্যানার বা ফ্যাক্ট ওয়াচ বা আপনি যেগুলি বললেন, এগুলিকে আরও কিছু যদি ফান্ডিং করে তাদের জনবল বাড়িয়ে এগুলিকে মানে ছড়িয়ে পড়ার, মেইন স্ট্রিম মিডিয়াতে ছড়িয়ে পড়ার আগেই যত তাড়াতাড়ি বন্ধ করা যায়, সেটা মনে হয় আমার মনে হয় সেটা একটা কার্যকর ভূমিকা পালন করবে দেশ এবং দশের উপকারে।
অনেক ধন্যবাদ আপনাকে। এই স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু পরামর্শ আপনি আমাদেরকে দিলেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাসেল হোসেন, এবং ফ্যাক্ট চেকগুলো আমরা যেগুলো দেখেছি এবং এই অপতথ্যের পথগুলো বন্ধ করার উপায়টা কি সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার, এবং রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক এভাবে, ঠিক একই সময়। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন, এবং মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এখানে, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fake-news-scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।